সো আমরাও চাই যে এর মধ্যে যদি খানিক সত্যতা থাকে, যে আলোচনা চলছে সেটা আমাদের জন্য অবশ্যই ইতিবাচক। ইরানের যে বর্তমান যে পরিস্থিতি, সামরিকভাবে তারা বেশ কিছুটা লক্ষ্য অর্জিত হয়েছে। ইউএস এর যে বেসগুলো যেটা ছিল মধ্যপ্রাচ্যে, সেই বেসগুলো থেকে ইউএস কে তাড়াতে পেরেছে। ইরানের শর্তাবলীও শুনেছি, আবার ট্রাম্পের যে 15টা শর্ত যেটা, ওইটাও আমরা শুনেছি। মিসাইল যে টেকনোলজি যেটা আছে, এইটার যে পাল্লাটা যেন কোনো অবস্থাতেই মানে একটা সীমিত পরিমাণে যেন থাকে, এইটা আমার ধারণা ইরানের পক্ষে মেনে নেওয়া মোটামুটি অসম্ভব। পাকিস্তান এবং তুরস্ক তারা এই ব্যাপারে উদ্যোগ নিচ্ছেন অথবা তাদেরকে দিয়ে নেওয়া হচ্ছে, এটা একটা পজিটিভ সাইন। যুদ্ধাস্ত্র অথবা যুদ্ধের যে সরঞ্জাম, এটা কিন্তু যুদ্ধক্ষেত্রে তৈরি হচ্ছে না, একটা শান্তিপূর্ণ জায়গাতে অর্থাৎ ইউরোপে এবং আমেরিকাতে হয়তো বা তারা তৈরি করছে, যেটাকে কম্প্রোমাইজ হয়তো বা করতে পারে। আগে যেরকম আইএইএ কে তারা এলাও করেছিল নিউক্লিয়ার ওয়েপন তৈরির ক্ষেত্রে যে তাদের কার্যক্রম, এইটা হয়তো বা কম্প্রোমাইজ করতে পারে। ইরান যুদ্ধ চলছে, আজ নতুন একটি পর্যায়ের দিকে এক ধরনের ইঙ্গিত আমরা পেলাম। সেটা কতটুকু কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আছে নিরাপত্তা বিশ্লেষক এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর নাঈম আশফাক চৌধুরী। ডক্টর নাঈম আশফাক, আপনাকে স্বাগত চর্চায়। এই যে ইরান যুদ্ধ নিয়ে যেটা চলছে, আজকে দিনের শুরুতেই ডোনাল্ড ট্রাম্প বললেন যে এক ধরনের আলোচনা চলছে এবং সেইটা ইরানের তরফ থেকে এসেছে, এই ধরনের একটা কথা এসেছে। আলোচনার বিষয়টি ইরান আবার অস্বীকার করে বসেছে। আসলে ঘটছেটা কি? জি, অনেক ধন্যবাদ। প্রথম কথা হলো যে যুদ্ধের যে শেষ, এই শেষটা হলো এমনভাবে দুই পক্ষ করে, যাতে করে তারা যে উদ্দেশ্যকে সামনে রেখে যুদ্ধ শুরু করেছিল, সেই উদ্দেশ্যগুলো যেন সফল হয়, অর্থাৎ অবজেক্টিভগুলো যেন ফুলফিল হয়, এবং এট দ্য সেম টাইম তাদের যে জাতীয় যে ইন্টারেস্ট যেটা আছে, ন্যাশনাল ইন্টারেস্ট যেটা আছে, এটাও যেন ঘরে আসে। তো যুদ্ধ এমন একটা বিষয়, যে বিষয়টা শুধুমাত্র প্রতিপক্ষের ক্ষতি করে না, নিজেরও ক্ষতি করে, এবং প্রতিবেশী যারা আছে, অন্যান্য যারা আছে, তাদের ক্ষতিগ্রস্ত করে। তো এই কথাগুলো বলার মূল কারণ হলো এটা, ইরান এবং ইসরায়েল ইউএস যুদ্ধের যে প্রভাব, এই প্রভাবটা শুধুমাত্র এই দুই পক্ষই শুধু ভোগ করছে তা নয়। এইটার যে উত্তাপ, এই উত্তাপটা এই রিজিয়ন এবং পৃথিবীর এমন কোনো দেশ নাই যে দেশ এইটার মানে এফেক্টটা ভোগ করবে না। সো যে কারণেই হোক, দুই পক্ষ আবার আলোচনার টেবিলে যদি না আসে, তাহলে পৃথিবী সকল মানুষ এফেক্টেড হবে, দেশ এফেক্টেড হবে, মানবতা এফেক্টেড হবে। সো আমরাও চাই যে এর মধ্যে যদি খানিক সত্যতা থাকে, যে আলোচনা চলছে সেটা আমাদের জন্য অবশ্যই ইতিবাচক। তবে খেয়াল রাখতে হবে যে দুই পক্ষ তারা তাদের অবজেক্টিভ গুলো ফুলফিল হয়েছে কিনা। সো ইউএস এর যে অবজেক্টিভ যেটা ছিল আর ইসরায়েলের যে অবজেক্টিভ ছিল, ইউএসএ হয়তোবা বলতে পারে যে মিলিটারিলি তাদের সামরিক যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্য বেশ কিছু অংশ তারা ফুলফিল করেছে, কিন্তু স্ট্র্যাটেজিক যে অবজেক্টিভ আছে, সেই স্ট্র্যাটেজিক অবজেক্টিভ পূরণ তো হয়ই নাই, বরং এই স্ট্র্যাটেজিক অবজেক্টিভগুলো তাদের যে গ্রিপ বা ইনফ্লুয়েন্স, যে স্পেয়ার অফ ইনফ্লুয়েন্স যেটা ছিল, এটা আস্তে আস্তে হয়তোবা তারা হারাতে বসেছে। তো এই দিক থেকে চিন্তা করলে ইউএসএ একান্তভাবে এই যুদ্ধ বন্ধ চায় কিনা অনেকে হয়তোবা প্রশ্ন করতে পারেন। অন দ্য আদার হ্যান্ড, ইসরায়েলের যে উদ্দেশ্য ছিল, অর্থাৎ বেসিক্যালি ব্রডলি দুটো, একটা হলো যে নিউক্লিয়ারাইজেশন, ইরানকে নিউক্লিয়ার স্টেট করতে দেয়া যাবে না, এবং 2 নম্বর যে মেইন অবজেক্টিভ, সেটা হলো তার যে ডেলিভারি যে ক্যাপাসিটি আছে, মিসাইল যে ক্যাপাসিটি আছে, এইটারকে কোনো অবস্থাতেই এমন পর্যায়ে নেওয়া যাবে না যাতে করে নিউক্লিয়ার বোমটা যেন ইসরায়েল পর্যন্ত যেন না পৌঁছায়।
সো এই দুইটা অবজেক্টিভ যদি আমরা বিবেচনা করি যুদ্ধের এই পর্যন্ত, তাতে করে কিন্তু লক্ষ্য অর্জিত হয়নি। সো ইসরায়েলেরও হয়নি, অন দ্য আদার হ্যান্ড ইউএসেরও হয়নি। কেউ যদি এইভাবে বিষয়টাকে দেখে, তাহলে আবার হয়তোবা চিন্তা করবে যে লক্ষ্য তো অর্জিত হয় নাই, স্ট্র্যাটেজিক অবজেক্টিভ তো অর্জিত হয়নি, তাহলে কি যুদ্ধ বন্ধ করলে আমরা সামনের দিকে যে দিনগুলো আসবে সেই দিনগুলো আমাদের জন্য পজিটিভ হবে কিনা? আই এম টকিং অ্যাবাউট ইউএস এবং ইসরায়েল। অন দ্য আদার হ্যান্ড, ইরানের যে বর্তমান যে পরিস্থিতি, সামরিকভাবে তারা বেশ কিছুটা লক্ষ্য অর্জিত হয়েছে। বেশ কিছুটা আমি বলছি এই কারণে, কারণ তারা যে ইসরায়েলের যে এনটিআর যে ক্যাপাসিটি যেটা আছে, এইটাকে তারা পরাস্ত করতে পেরেছে এবং একটা সিগনিফিকেন্ট ড্যামেজ তারা ইসরায়েলকে দিতে পেরেছে। দুই নম্বর যে মেসেজ তারা যে স্ট্র্যাটেজিক্যালি যে অর্জনটা আছে, সেটা হলো ইউএস এর যে বেসগুলো যেটা ছিল মধ্যপ্রাচ্যে, সেই বেসগুলো থেকে ইউএসকে তাড়াতে পেরেছে। 3 নম্বর স্ট্র্যাটেজিক অবজেক্টিভ যেটা তারা অর্জিত করেছে, সেটা হলো যে জিসিসি কান্ট্রি যেগুলো আছে, সেই দেশগুলো যে ইউএস মুখী হওয়াতে তাদের যে কোনো প্রকার লাভ হয়নি, এই বাস্তবতাটা তারা জিসিসি দেশগুলোকে বোঝাতে পেরেছে। সো স্ট্র্যাটেজিক অবজেক্টিভ বললে কিছুটা অর্জিত হয়েছে বলা যাবে। সেই সেম গোস টু সামরিক অবজেক্টিভ। কিন্তু তাদের বর্তমানে যে অর্থনৈতিক যে অবস্থা, ডিস্ট্রাকশনের যে পরিমাণ যেটা হয়েছে, সেটাকে কাটিয়ে উঠতে ইরানের আরো হয়তোবা বহু বছর লেগে যাবে পূর্বাবস্থায় ফিরে যেতে। ইনফ্রাস্ট্রাকচার এবং তাদের যে অর্গানাইজেশনাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যে অবস্থা আছে, তারা যে পরিমাণ লিডারশিপ তারা হারিয়েছে, সেই লিডারশিপকে আবার গড়ে তোলার জন্য যে সময় লাগবে, এইটা কিন্তু বেশ কিছু লাগবে বলে আমার মনে হয়। সো দুপক্ষই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা ডেফিনেটলি আশা করব যে আলোচনার মাধ্যমে তারা যেন একটা শান্তি প্রতিষ্ঠা করতে পারে। আমরা এই জায়গাটাতে আপনি যে প্রসঙ্গটা বললেন যে দুপাশের ইন্টারেস্টের জায়গাটা, আমি একটু এই জায়গায় একটু বলতে চাই। সেটা হলো ট্রাম্প যেই প্রস্তাব দিয়েছেন, যে শর্তগুলো দিয়েছেন বলে চাউর হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে, তার মধ্যে আপনি দুটি প্রসঙ্গ উল্লেখ করেছেন। এর মধ্যে পারমাণবিক স্থাপনা ধ্বংসের বিষয়টি আছে। পারমাণবিক শক্তিমত্তা কখনোই সে অর্জন করতে পারবে না এবং ভবিষ্যতেও করবে না বলে প্রতিশ্রুতি দিতে হবে। পাশাপাশি আছে হচ্ছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পূর্ণ তদারকি এবং স্বচ্ছতা নিশ্চিত করা। এবং খুবই ইন্টারেস্টিংলি যে দুটি পয়েন্ট, একটা হচ্ছে ক্ষেপণাস্ত্রের প্রসঙ্গ আপনি বলেছেন, ক্ষেপণাস্ত্রের সংখ্যা ও পাল্লা নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে হবে, এই ধরনের একটা, যেটা ইসরায়েলের প্রসঙ্গে আপনি বলেছেন যে ইসরায়েল পর্যন্ত যেন না পৌঁছতে পারে। আরেকটা হচ্ছে হরমুজ প্রণালী, হরমুজ প্রণালীকে সবসময় উন্মুক্ত রাখতে হবে, এই ধরনের একটা শর্ত নাকি দিয়েছে। আমরা এই শর্তটা কার মধ্য দিয়ে কিভাবে গেছে, এক্ষেত্রে একটা তথ্য আমরা পেয়েছি যে পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে এক ধরনের মধ্যস্থতা বা তার মাধ্যমে প্রস্তাব পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রের, এটা একটা তথ্য এসেছে। আরেকটা এসেছে তুরস্কের মাধ্যমে এক ধরনের আলোচনা চলছে। যদিও এর আগে আমরা চীনের তৎপরতা দেখেছি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, যে চীন বিভিন্ন পক্ষের সাথে কথা বলার একটা চেষ্টা করছিল, এবং তুরস্কের যে এক ধরনের ইনভলভমেন্ট আছে সেই জায়গাটাতে আমরা মাসুদ পেজেশকিয়ানকে দেখলাম যে তিনি বলছেন যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান তার প্রশংসা করছেন। সো একটা মনে হয় তুরস্কের সঙ্গে এক ধরনের বিষয় মনে হয় ঘটেছে, একটা আলোচনা চলছে যে ইসলামাবাদে হয়তো ইরান এবং যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যায়ের কোনো একটা পর্যায়ের একটা বৈঠক হতে পারে আগামী কিছুদিনের মধ্যে। তো এই যখন অবস্থা, এই আলোচনার কথাটা আসার সাথে সাথে জ্বালানি তেলের বাজারে এটা প্রভাব পড়েছে। যে জ্বালানি তেল $100 ক্রস করে গিয়েছিল এবং উঠছিল, 120 পর্যন্ত উঠেছে আমরা দেখেছি, সেটা আজকের এই আলোচনা প্রস্তাবের পরে $97, 100 নিচে নেমে এসেছে। কোথাও কোথাও ব্রেন্ট ক্রুডের ক্ষেত্রে 97, অন্যগুলোর ক্ষেত্রে 87 এই পর্যায়ে নেমে এসেছে। সো এইটাকে কেউ কেউ বলছেন যে বাজারের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ট্রাম্পের একটা টোটকা কিনা। আরেকটি প্রশ্ন এসেছে যে ট্রাম্প এটার মধ্য দিয়ে সময় কিনছেন কিনা স্থল অভিযানের ক্ষেত্রে, এইটার কোনো সম্ভাবনা আছে কিনা? আমি মনে করি দুটোর সম্ভাবনাই আছে। রিয়েলিটি হলো, বাস্তবতা হলো, যুদ্ধ এখনো কিন্তু চলমান। অর্থাৎ অর্থাৎ দুই পক্ষই কিন্তু
তাদের মিসাইল ছুটছে, এয়ার অ্যাটাক হচ্ছে। আহ, 2 নম্বর হলো রেইনফোর্সমেন্ট যেটা আছে, এটা ইস্ট এশিয়া থেকে মিডল ইস্টের দিকে আসছে। রিপ্লেনিশমেন্ট যেটা, অর্থাৎ আর্মস অ্যামুনিশন যেগুলা খরচ হয়েছে, বিশেষ করে এন্টি-এয়ার যে সকল ইন্টারসেপ্টর আছে সেটাকে আবার রিপ্লেনিশ করা, আর্মস আর্সেনাল যেগুলো, এটা রিপ্লেনিশমেন্ট করা, এটাও কিন্তু চলছে। এটা হলো বাস্তবতা ইন দ্য ব্যাটলফিল্ড। কিন্তু ডিপ্লোম্যাটিক এফোর্ট যেটা, এই এফোর্টের মাধ্যমে আমরা যে সকল শর্তাবলী, ইরানের শর্তাবলীও শুনেছি, আবার ট্রাম্পের যে 15টা শর্ত যেটা, ওইটাও আমরা শুনেছি। এটা খুবই স্বাভাবিক যে দুই পক্ষই এমনভাবে শর্তাবলীগুলো উপস্থাপন করবেন টেবিলে, যাতে করে দুই পক্ষই তারা একজন আরেকজনকে কিছু ছাড় দিবেন, আরেক পক্ষ হয়তোবা একদিকে ছাড় দিবে, আরেক দিকে সে তার জয়লাভ করবে। এইভাবেই কিন্তু অ্যাকচুয়ালি যখন আলাপ আলোচনা, শর্তাবলী আলোচনা হয়, তখন একটা উইন উইন সিচুয়েশন যদি না হয়, তাহলে শান্তি বা চুক্তি করাটা ভেরি ডিফিকাল্ট। যেমন যে শর্ত দিয়েছে, কিছু কিছু রেড লাইন হয়তো আমরা বলতে পারি, লাইক মিসাইল যে টেকনোলজি যেটা আছে, এইটার যে পাল্লাটা যেন কোনো অবস্থাতেই, মানে একটা সীমিত পরিমাণে যেন থাকে। এইটা আমার ধারণা ইরানের পক্ষে মেনে নেওয়া মোটামুটি অসম্ভব। যে 2 নম্বর যে আরেকটা রেড লাইন হয়তো বা ইরান কখনোই মেনে নিবে না, সেটা হলো তার যে স্ট্র্যাটেজিক চোক পয়েন্ট যেটা আছে হরমুজ প্রণালী, অর্থাৎ যেটা দিয়ে সে একটা সেন্টার অফ গ্র্যাভিটি অফ ইউএসএ অথবা ওয়েস্টকে চিন্তা করেছে, যে এই হরমুজ প্রণালীকে সে যদি ছেড়ে দেয়, তাহলে তার ধরে রাখার মতো বা তার যে ট্রাম্প কার্ড, এই ট্রাম্প কার্ডটা খুব একটা বোধহয় থাকবে না। সো এরকম নাম্বার অফ থাকবে, আপনার পয়েন্ট থাকবে, যেগুলোকে নন নেগোশিয়েবল হিসাবে তারা চিন্তা করবে। আর কিছু কিছু শর্তাবলী তারা ইচ্ছাকৃতভাবেই দিবে, যে ইন অর্ডার টু অ্যাচিভ দিস নন নেগোশিয়েবল, এইগুলোকেও আমরা টেবিলে আনবো, যেগুলো আমরা পরবর্তীতে ছাড় দিব। সো যদি মানে আমরা যেটা শুনছি, পাকিস্তান এবং তুরস্ক তারা এই ব্যাপারে উদ্যোগ নিচ্ছেন, অথবা তাদেরকে দিয়ে নেওয়া হচ্ছে, এটা একটা পজিটিভ সাইন ফর দ্য হিউম্যানিটি, ফর দ্য ওয়ার্ল্ড এন্ড দ্য রিজন। সো আমি এটাকে পজিটিভলি নিচ্ছি। হ্যাঁ, যুদ্ধ তো একটা শেষ হওয়া উচিত। এটা সব জায়গায় আমরা আজকে দেখেছি যে ফিলিপাইনে জ্বালানি প্রশ্নে আসলে একটা জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে, যে তারা বলছে যে যে প্রাপ্যতা, এবং মধ্যপ্রাচ্যের প্রসঙ্গটাই তারা উল্লেখ করেছে এই ঘোষণার ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে বাংলাদেশেরও কিছু ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি। অন্তত সরকারের তরফ থেকে যেই বার্তাই দেওয়া হোক না কেন বা যাই হোক না কেন, আমরা কিন্তু পেট্রোল পাম্পগুলোতে বড় ধরনের লাইন কিন্তু দেখছি এখন পর্যন্ত। তো এই যে আমরা আরেকটা জায়গা আমরা দেখতে পাচ্ছি যে প্যারালালি যে নেটোর বিপরীতে আরব নেটোর প্রসঙ্গ আসছে। আরবে এক ধরনের নেটোর ফরম্যাটে এক ধরনের কিছু বিল্ড করতে চায়, আবার ইরান এক ধরনের আহ্বান জানাচ্ছে। ইরান এর আগে তো মুস্তফা খামেনি যখন শীর্ষ নেতা হিসেবে নির্বাচিত হলেন, বা তিনি যখন দায়িত্বটা নিলেন, তার পরপর কিন্তু তিনি কতগুলো শর্তের কথা উল্লেখ করেছিলেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল যে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সকল স্থাপনা সরিয়ে নিতে হবে, সামরিক স্থাপনা। এবং দ্বিতীয় যেটা ছিল যে যুদ্ধের কারণে যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে, এটার একটা অঙ্কও তারা ধরে দিয়েছিলেন। তো সেই জায়গা ধরে কতটুকু এগোতে পারে এদিকে পারমাণবিক যে সক্ষমতা অর্জন, সেটার ক্ষেত্রে বাদ দেওয়া হয়েছে, যদিও ডোনাল্ড ট্রাম্প সেই 6 জাতি চুক্তি কিন্তু তিনি ক্ষমতায় এসেই এর আগের বারই সেটাকে তিনি এটা নাল অ্যান্ড ভয়েড করে দিয়েছিলেন। তো এবার তিনি একই ধরনের সেই 6 জাতি চুক্তির মধ্যে যা ছিল, পরমাণু শক্তির প্রশ্নে কিন্তু সেই একই ধরনের শর্তই আসলে যুক্তরাষ্ট্রের তরফ থেকে এলো, যেটা আগেই হয়েছিল, যেটা তিনি নিজেই খারিজ করেছেন। তো এটার মধ্য দিয়ে আলটিমেটলি ইরান তো বলছে যে যুদ্ধের সমাপ্তির বা যুদ্ধবিরতির শর্ত আমরা নির্ধারণ করব। এই গোটা কি শেষ পর্যন্ত তারা ধরে রাখবে বলে মনে করেন? ইরানের পক্ষে যুদ্ধ চালিয়ে যাওয়া কিন্তু ভেরি ভেরি টাফ, ভেরি টাফ। এই কারণে, যদিও তারা বলছে যে আমাদের প্রচুর পরিমাণে যুদ্ধের সরঞ্জাম রয়ে গেছে, এবং আমরা আমাদের সকল সক্ষমতা এখনো দেখাইনি,
একটা জিনিস মনে রাখতে হবে, ইরান যে ম্যানুফ্যাকচারিং যে কাজগুলো করছে এটা কিন্তু ইরানের মধ্যেই হচ্ছে, এবং সেখান থেকে ম্যানুফ্যাকচারিং করে আবার কিন্তু অর্থাৎ যুদ্ধের ক্ষেত্রের ভেতরেই তৈরি হচ্ছে, আবার যুদ্ধক্ষেত্রেই ব্যবহার হচ্ছে। কিন্তু ইসরায়েলের ক্ষেত্রে যেটা সুবিধা সেটা হলো যুদ্ধাস্ত্র অথবা যুদ্ধের যে সরঞ্জাম এটা কিন্তু যুদ্ধক্ষেত্রে তৈরি হচ্ছে না, একটা শান্তিপূর্ণ জায়গাতে অর্থাৎ ইউরোপে এবং আমেরিকাতে হয়তো বা তারা তৈরি করছে, এবং তাদের যে লাইন অফ কমিউনিকেশন এটা হলো সেফ। তো এই যে সেফ একটা জায়গায় তারা তৈরি করছে এবং রিপ্লেনিশ করছে, এইটা একটা কিছুটা অ্যাডভান্টেজ হয়তোবা ইসরায়েল পাবে। তো খুব বেশি দিন যদি চলমান থাকে, ইরানের পক্ষেও যে খুব বেশি কন্টিনিউ করাটা, এমনিই তো অর্থনৈতিকভাবে খুবই খারাপ অবস্থায় আছে, সেই জন্য ইরানের পক্ষেও যে খুব বেশি দিন এটা চলমান রাখা যাবে এটা নিয়েও কিছুটা সন্দেহ আছে। তবে আগে যে কথাটা বললাম যে কিছু কিছু বিষয় কখনোই নন কম্প্রোমাইজেবল, এইটাকে কম্প্রোমাইজ করবে না, নন নেগোশিয়েবল। এইটার মধ্যে আমার ধারণা দুটো জিনিস অবশ্যই সে মোস্ট লাইকলি সে করবে না। এক হলো হরমুজ প্রণালীকে কোনো অবস্থাতেই সে ছাড় দিবে না। ২ নম্বর হলো তার মিসাইল প্রোগ্রামকে হয়তোবা কোনো অবস্থাতে অর্থাৎ যে পাল্লা নির্ধারণ করে দিবে সেটাকে দিবে না। যেটাকে কম্প্রোমাইজ হয়তো বা করতে পারে, আগে যেরকম আইএইএ কে তারা এলাও করেছিল নিউক্লিয়ার ওয়েপন তৈরির ক্ষেত্রে যে তাদের কার্যক্রম, এইটা হয়তো বা কম্প্রোমাইজ করতে পারে, কিন্তু কিছু কিছু বিষয় এটা কম্প্রোমাইজ করবে না। হাওয়ার আলোচনা নির্ভর করছে যে যারা আলোচনা করছেন তারা কেমন ছাড় দেন অথবা কিভাবে এটাকে মানে ডিপ্লোম্যাটিক্যালি এটাকে সলিউশনের পথে পাঠান, এবং যে যুদ্ধরত যে দুই পক্ষ তারা কোন কোন বিষয়গুলো তারা ছাড় দিবেন তার উপরেই নির্ভর করবে অ্যাকচুয়ালি শান্তি প্রতিষ্ঠা হবে কি হবে না। আমরা সবচেয়ে ভালো বিষয়টার জন্যই অপেক্ষা করব। আলোচনাটা নিশ্চয়ই সুফল আনবে, যুদ্ধটা অন্তত থামবে। সেজন্য আমরা নিশ্চয়ই অপেক্ষা করব। ধন্যবাদ নাঈম আশফাক চৌধুরী আমাদেরকে সময় দেওয়ার জন্য। আ এই বিষয়ে ইরান যুদ্ধ নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানবার থাকে বা বলবার থাকে আপনারা জানাতে পারেন চর্চার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের কমেন্ট বক্সে।